আইসা জায়গা গোসল করে একটু হাটে যাইতে হইব। আপনি মাইয়েরা কানতে নিষেধ করেন, রাইতে আই মনে। কাশেম আলী বেজায় খুশি হলেন। বাবা বেঁচে থাকতে দুই ভাই নতুন ঘর তৈরির চিন্তা ভাবনা করেছিলেন, তা প্রায় শেষের দিকে। এখন শুধু মেয়েটাকে নিয়ে যা চিন্তা। ছেলেদের তো একটা গতি করে দিয়েছেন। বর্ষা শেষ হওয়ার আগে ছোট ছেলের বিয়ে দিবেন ভেবেছেন। এবার মেয়ের সংসার গোছানোটা শেষ হলেই শান্তি। গোসল সেরে বারান্দায় সিঁড়িতে বসে আছে মিস্ত্রি। পারুল ভাতের থালার পানির গ্লাস নিয়ে বসলেন সামনে, ভাত মাখিয়ে বললেন, আইজ দেশি মুরগির গোশ রানছি, চুপ কইরা খাইয়া লইবি। নাখড়া না করে হাঁ করল মিস্ত্রি। আজকাল তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে। সন্তানের জন্য সব অনিয়ম বাদ দিয়েছে। এক লোকমা খেয়ে নাক মুখ কুচকে অভিযোগ জানালো, ঝাল হয়নি। ঝাল খাওয়া আবার শুরু করলি কবেতে? বিয়ের পর থেকে উনি ঝাল ছাড়া খেতে পারেন না, তাই আমারও এখন ভালো লাগে না। হ, উনি মাথাটা খাইছে, খালি জামাই জামাই করে। কি অবস্থা হইছে আমার মাইয়াডার। তুমি যখন আবার বকা খেয়েও করো, তার বেলা কিছু না। পারুল চোখ রাঙিয়ে মেয়েকে খাওয়াতে লাগলেন। খাওয়ানো শেষ হলে এটো থালা নিয়ে চলে গেলেন কলপার। কিছুক্ষণ পর কোথা থেকে যেন মাসুম এসে উপস্থিত হলো সেখানে, হাতে গাছ পাকা পেয়ারা বোনের সামনে ঝুলিয়ে বলল, হরবি ভর্তা খাবে? মাত্র ভাত খেয়েছি, রেখে দাও, বিকেলে খাবো। তাহলে এনে বইয়া রয়েছস কেন? ঘরে গিয়ে ঘুমা, সারাক্ষণ দেখি বইয়া থাকে। চুকা পাতা ভর্তা খাবো, এখন না ভাত খাইলি? রাতে খাবো। আচ্ছা, কালকে ক্ষেত থেকে আইনা দিব না হয়, চাচি ভর্তা করবো। আর কিছু? না। আওয়ার সময় আব্বার লগে দেখা হয়েছে, কইলো তোর জামাই রাখতে আইব, যা ঘুমে আয় এখন। চোখ জোড়া চকচক করে উঠল মিস্ত্রি। উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, সত্যি? হ, বেয়াদপ্তরে একদম ভাও দিবি না। আইলে কলচা লাগবি। কত বড় সাহস আমার বোন রে দুঃখ দেয়। মিস্ত্রি মনে মনে ভীষণ খুশি হলো। ঘরের দিকে যেতে যেতে চেঁচিয়ে ডাকলো, শালিকাপ্পা, বেঁচে আছিস নাকি ঘুমিয়ে গেছিস? ধরনী রাতের অন্ধকার নেমেছে। আকাশে তারার মেলা আর আধা খাওয়া একটা চাঁদ। প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে থলে হাতে হাট থেকে বাড়ির পথে যাচ্ছে নাজির। অবশ্য নিজের বাড়ি নয়, আজ তার গন্তব্য শ্বশুর বাড়ি। বহুদিন পর তার চলতি পথে সঙ্গী হয়েছে বুশ নামের কুকুরটি। লেজ নাড়িয়ে পাশাপাশি হাঁটছে। ওই পাড়ার মেয়ে কুকুরের সাথে এতদিন প্রেমে মজেছিল বুশ, তাই দিন দুনিয়া ভুলে সেখানে রাত দিন পড়ে থাকতো। কিন্তু সপ্তাহখানেক আগে নারী কুকুরটি তাকে ধোকা দিয়ে সন্ধি বেঁধেছে ঘরহীন কালো কুকুরটির সঙ্গে। তা নিয়ে বেচারা বুশে দুঃখের অন্ত নেই। নাজির হাঁটতে হাঁটতে সান্ত্বনা দিয়ে বলল, থাক, মন খারাপ করিস না। মাইয়া মানুষ ভালো না রে। দুনিয়া যেই রূপে থাকুক না কেন, বিয়ে করাও ভুল আর না করাও ভুল। তুই তো তাও পীড়িত করছস। বুশ কি বুঝলো কে জানে, ঘেউ ঘেউ করে উঠল নাজির, মাথা নাড়ালো। ঠিকই কইছস। জীবনে দেখে শত্রু মানছি, জাগো বাড়ির পোলাগো হুমকি ধামকি দিছি, খেলার মাঠে পিড়াইছি, এখন তাগো বাড়ি যাইতেছি। এই দুঃখ কই রাখবো আমি? হাট থেকে বেরোনোর অভিমুখে তার ধানের মিল। এই রাতের বেলা সেখানে আলো জ্বলতে দেখে পথ বদল করলো নাজির। ভেতরে প্রবেশ করতে দেখতে পেল কেদারায় বসে থাকা মুমিনুল শাকে। বসে চা খাচ্ছে আর খোশ গল্প করছে মিল্টন সামনে দাঁড়ানো। তাকে কিছুটা ধমকের সুরে নাজির বলল, এইটা কি চা পানের দোকান? তোরে কখন কইছিলাম দোকান বন্ধ কইরা বাড়ি যাইতে? মিল্টনের হাসজ্জ্বল মুখখানায় আধার নেমে এলো। আমতা আমতা করে কিছু বলতে যেতে মুমিনুল শাহ থামিয়ে দিয়ে বললেন, ওরে বকিস না বাপ, ওই সব গোছ গাছ কইরা যাইতেছিল বা আমরা দেখে আর পারে নাই। কই গেছিলি তুই? বাজার করতে নাকি? তোর ছোট চাচি পাঠাইছে সকালে নাকি কাজ্জা করছস? নাজির উত্তর দিল না। থালাটা মেঝেতে টেবিলের পাশে হেলান দিয়ে রাখলো। সকালের ঝগড়ার খবর তবে বেটার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তার জন্যেই নিশ্চয়ই এসেছে। বলল, শ্বশুর বাড়ি যাবো। তোর বউয়ের জানি কয় মাস চলে? হুদাই এত জলদি বাপের বাড়ি পাঠাই দিছস? হঠাৎ এই নিয়ে আইলেন যে? আইলাম আর কি। কাপে অর্ধেক চা রেখে উঠে গেলেন তিনি। দোকান থেকে বেরিয়ে ছোট কদমে হাঁটতে হাঁটতে বললেন, ভাইজানের মরণের পর সামিউলটা বেশি উজাইয়া গেছে। চাচাও মানে না, ভাইও মানে না। ব্যবসা বাণিজ্য লইয়া কি যে চিন্তায় আছি, কেমনে আলাদা হমু কত। নাজির মিল্টনকে ইশারা দিল। ব্যাগ লইয়ে তুই হাঁটা ধর, তালা ভালো করে লাগাস। আমি কথা কই আসতাছি। তারপর নাজিরও চাচার পিছু পিছু হাঁটতে লাগলো। কটাক্ষে সুরে বলল, বিষধর সাপের ঘরে তো সাপেই হয়, রক্ত বলে একটা কথা আছে না? তোর রক্ত আলাদা, বাপ তো আলাদা। ভালা আর কই, শাহ বংশের সবাই এক। আমার বাপ ক আর তোর বাপি ক। আপনাকে দুই ভাইয়ের থেকে বহুত গুণে ভালা। দুর্বোধ্য হাসলেন মুমিনুল শাহ।
আমার বাপের আধা খুন কইরা সোনা গহনা লইয়া ভাগছিল। এর ঘরের পোলাপাইন আর কত ভালো হইব। আকবর বুইরার বাপের হাতে পইরা দেখা এত কিছু কইরা খাইতে পারছে। আর তোর বাপ থাক, বেচারা মেলা শাস্তি ভোগ করছে। মরা মানুষ লইয়া আর কি কমু। নিজের কথা কইলেন না যে? নিজের গুণগান নিজেই গাইতে হুনছোস? আরে গুণগানাই তো। বাপ ভাই মারা কি ভালো কাজ? কয়জন পারে? কেডাই বাপ মারছে? আমি। প্রতিমধ্যে থেমে দাঁড়ালেন তিনি। নাজির ভ্রু কুচকে নিল। অস্বীকার কইরেন না তো, মিছে কথা আর ভালো লাগে না, সবাই জানে। আমি যে মারছি এটা আর জানে? মারেন নাই কইতেছেন? মারার একটা কারণ দেখা। সম্পত্তি? শব্দ করে হেসে উঠলেন মমিনুল শাহ। জনমানব শূন্য অন্ধকার রাস্তায় বড়ই বিদঘুটে শোনাল সেই হাসি। বললেন, এখন বুঝি সম্পদের গড়াগড়ি খাইতেছে? ভাই, আমরা 3 জন আসছিলাম। এখন যেমন 2 ভাগ হইতেছে, তখন হইতো 3 ভাগ। তাতে কি কম পড়তো? মানলাম বিয়ের আগে আমি খারাপ আছিলাম। বড় ভাইজানের সঙ্গে পয়রা আকাইমা গিরি করতাম, জুয়া খেলতাম, ও ওর ছাগল চুরি করতাম, আব্বার ঘরে চুরি করতাম। কিন্তু বিয়ের পর আমি ঠিকই নিজেকে বদলায় নিয়েছিলাম। তো চাষিরা পারলাইগা যে কত কিছু করছে, তা আমার বাপ আর আমার শ্বশুরই জানে। মাসের পর মাস তাবলিগে পয়রা রয়েছে। এই পরিবর্তন দেখা আমার উপরে আব্বা এসব রাগে সন্তুষ্টই রূপ নিল। কথাও দিছিল সম্পদের ভাগ সমান সমান দিব। তাই সে বাপের মারমু কেন? অমানুষ লাগে আমারে। খুনি 2 জন আছিল, একজন আমিরুল শাহ আর একজন আমনে না তো কেডা? আমি যে হেইডা কেমনে নিশ্চিত? সিরাজুল্লাহ হইতে পারে না? নাজির চমকে তাকালো। এখানেও সিরাজুল্লাহ? মমিনুল শাহ আচমকা মিয়ে যান, কণ্ঠস্বর বদলে যায়। বলেন, এক সময় আমাকে সুখী সুন্দর একটা পরিবার আছিল, কোনো কিছুর অভাব আছিল না। আমার আব্বা রাগী মানুষ হইলেও আমাকে খুব ভালোবাসতেন, সমান সমান। কিন্তু পার্থক্য করতো আম্মায়। মেজ ভাইজান তো আব্বা নটা, আমি হইলাম বড় ভাইজানের, আর তিনি আম্মার। আম্মা কখনো আমাকে শাসন করে নাই। বিপথে যাইতেছি যাইনাও মারে নাই। আব্বার থেকে সব দোষ ত্রুটি আড়াল করতো, ওই গালমন্দ করা পর্যন্ত। একটু পর আবার আদর কইরা খাওয়াইতো। অথচ আম্মাই যদি শুরুতেই একটু মারতো, বোঝাইতো, তাহলে হয়তো এই দিন দেখা লাগতো না। বড় ভাইজান বউ লইয়া বাড়িতে আসার পর আম্মার কথায় গইলা না গিয়ে আব্বাই যদি তাগো তাড়াই দিত, তাহলেও এই দিন দেখা লাগতো না। বাপ মা সঠিক সময়ে যদি সন্তানের হাল না ধরে, তাহলে সন্তান যাইব কই? নাজির কি বলবে বুঝে উঠতে পারে না। মমিনুল শাহ পুনরায় বলেন, আমার জীবনে আর আফসোস নাই। এলাকার অনেক মানুষ আমাকে হিংসা করত। সেই হিংসা থেকে ভাইজানের কুবুদ্ধি দিয়া নষ্ট করছে। আর বিয়ের পর নষ্ট করছে তার বউ আর শালাই। সিরাজুল্লাহ তখন দিন আনে দিন খায়। বোনের শ্বশুরবাড়ির সম্পদ দেখা তার লোভ হইল। 2 ভাই বোন শালা পরামর্শ করলো, লগে প্রতিশোধ কইতেও পারস। আমাগো আব্বাই হেরে বাড়ি আইতে দিত না। বড় ভাইজান রে আর আমারে ব্যবসায় ভাগও দিতে চায় না। আমার আবার ব্যবসার প্রতি তেমন লোভ আছিল না, দরজা ছিল না। কিন্তু তাগো লোভ হইল। সেই লোভ থেকে 2 জন মিলা আমার আব্বারে। নাটক কম করেন, সব জানে তো সেই খুনির লগে হাত মিলিয়েছেন, আমার মারেও মারছেন। আর তোর বাপ ভালা নাকি জানতো না কিছু? হেরো লোভ কমা ছিল না। আমি বন্দর থেকে ফেরার পথে বড় ভাইজান আর সিরাজুল্লাহ আইয়া ধইরা দাঁড়াইতে দেখলাম। হাতে রক্তমাখা, কাস্তে দা, মুখ বাঁধা থাকুক, শরীর আর হাঁটা চলা তো চিনি। ডাকলাম হলো না। এরপর গ্রামে ঢুকতেই শুনি আব্বার মরার খবর। আসল কাহিনীটা বুঝতে আর বাকি থাকলো না। এর রাইতেই আমার জ্বর আসিল। কিছুতেই সত্য মাইনা নিতে পারি না। 4 দিনের দিন তোর বাপরে আড়ালে ডাকলাম। তারে ছাড়া আর কারে বিশ্বাস করবো? কাইন্দা কাইন্দা কইলাম, মেজো ভাইজান এই খাম, বড় ভাইজান ছাড়া আর কেউর না। ভাইজানের হে শালারে লইয়া আমাগো আব্বারে মায়েরা লইছে। আমি নিজ চোখে হেগো পালাইতে দেখছি। কথা হই না থম মাইরা বইয়া রইল সে। আমার রক্ত তখন গরম, ভিতরে আগুন জ্বলতাছে। তোর বাপে সাই দিলে সেই মুহূর্তে জানোয়ারটারে মাইরা ফেলাইতাম। কিন্তু হে কি কইল জানোস? আব্বাই জানতো? মমিনুল শাহ শূন্যে তাকিয়ে রইলেন। উত্তর না পেয়ে অধৈর্য হয়ে নাজির জিজ্ঞাসা করল, সব জানে কি করলো আব্বাই?
বইল যা হবার হইয়া গেছে, পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে আমাকে নিজের সম্পত্তি রক্ষা করতে হইব, না হলে ওরা সব দখল কইরা নিব, মান সম্মান যাইব। ভাবতে পারছস বাপ মরার কষ্ট থাইকা তখন এর সম্পদের লোভ বেশি। এই যে মাস্টার বাড়ির বুইরা যখন জেলে গেল তখন তোর বাপ কই আসিল, কেন আটকাইল না? নাজিরের বিশ্বাস হলো না। চাচা নিশ্চিত সত্য মিথ্যা মিলিয়ে বলছে, বলল, সব দোষ আমার বাপের। তাহলে আপনি কই আছিলেন? নিজে পুলিশের কাছে গিয়ে নালিশ করলেন না কেন? লোভ আপনার কম আসিল? আপনি আমার মায়ের লাশ গুম করছেন, বাপের ওই অবস্থা করছেন। 22 বছর পরে মরুক আর আগে মরুক, খুনের লগে আপনিও জড়িত। এত বছর ধরে নিজের বাপের খুনিকে পা ছাড়ছেন। নিরুপায় আছিলাম, নিজের জীবন বাঁচানো ফরজ। তো চাষির পেটে তখন শাহরিয়ার, নাজমুল একেবারে ছোট, হেরে লইয়া থাকে বাপের বাড়িতে, জানোস নিশ্চয়। আমি সেই রাতেই শ্বশুর বাড়ি থেকে ফিরছি। আমি যেই আইমু বাড়িতে কেউ জানতো না, ভুল সময়ে মনে হয় আয়া পড়ছিলাম। যখন আইছি ততক্ষণে তোর মাই আর দুনিয়ায় নাই। ঢোকার সময় হুনি মতলবের চাচা আর হের বউরে ফরিদা বানু তার ভাইয়ের লাইগা মিলা হুমকি দিতাছে। এরা আমারে দেখে ফেললো, জান বাঁচানোর লইগা মাথায় যা আইছে তাই করছি। কথাই আছে না, নিজে বাঁচলে বাপের নাম। এদিন আমি ওই কাম না করলে তোর বাপের জায়গায় আজ আমি থাকতাম, আর আমার বউ পোলাপান থাকতো তোগো জায়গায়। নিজের জান বাঁচানো অপরাধ? ভালো মানুষ সাজেন না তো, তাহলে অনেক কিছু করতে পারেন, আশেপাশে মানুষ ডাকতে পারেন। আসলে আপনি তাকেও বাঁচাইতে চান নাই। জানোস কইতে নাজির, তুই চালাক জানি, কিন্তু এত চালাক হবি বুঝতে পারি নাই। এই যে এত বড় বড় কথা কইছস, এখনো বাচ্চা আসোস কেমনে? এই প্রশ্ন ওর মাথায় আইয়া নাই। যারা তোর বাপ মারছে তারা কি তোকে দুই ভাইরে মারতে পারতো না? সকালে কোনো হ্যাডাম তোর আসিল? নাজির নির্লিপ্ত ভঙ্গিতে অন্ধকারে হাঁটতে লাগলো। মনে কোনো প্রশ্ন নেই, আকবর মিয়া আগেই সব জানিয়েছে তাকে। রাগে শরীর কাঁপছে, ইচ্ছে করছে লোকটাকে এখানেই মেরে দিতে। কথা বলতে বলতে কখন যে শুনশান জায়গায় চলে এসেছে খেয়ালই নেই। শোনা যাচ্ছে ট্রলারে ইঞ্জিনের শব্দ। এখান থেকে ঘাট কাছে মমিনুল শাহ বলেন, শত্রু থেইকা বহুরূপী শত্রু অনেক ভয়ঙ্কর রে নাজির। এত বছরে বাপের খুনির লাইগা থাইকা বিশ্বস্ত এমনি এমনি হই নাই। এই দিন পুলিশের হাতে ধরাইয়া দিয়া কি লাভ হইতো? প্রমাণ আসিল কোনো? ঠিকই কয়দিন পর ছাড়া পাইয়া যাইত। আমগো চরিত্রহীন চেয়ারম্যানে হের পক্ষে আসিল। ওরে আমি নিজ হাতে একটু একটু করে ধ্বংস করতে চাইছিলাম। তো ওরে তো এর লাইগাই বাঁচাই রাখছিলাম, কিন্তু জানোয়ারটা মইরা গেল। জন্ম মৃত্যু ভালো মন্দ সব আল্লাহর হাতে, আপনি বাঁচানোর কিডা? মমিনুল শাহ হাঁটলেন। তাও ঠিক, আমি বাঁচানোর কেডা? তবে তোর মরণ মনে হয় আমার হাতেই লেখা আছে। বাচ্চা আর কি করবি? কি কাম আছে তোর এই দুনিয়াতে? হুদাই আমার পিছনে মারতাছুস। বুইরা কালে আরো খারাপ বানাইতে চাস আমারে? লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে। নাজিরের হাতে আর সময় নেই। মিস্ত্রি বোধহয় তার অপেক্ষায় বসে আছে, জানোয়ারটাকে পরে দেখে নেবে। তার জন্য সুন্দর একটা পরিকল্পনা, নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন। চুলে হাত বুলিয়ে বলল, আকাম কুকাম কইরা মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িত গিয়া বড়ে জড়াই ধইরা ঘুমান, এমন অনেক কিছু সহ্য করার বাকি আছে। যাওয়ার জন্য পিছু ফিরল নাজির। কয়েক কদম এগোতে আড়াল থেকে বেরিয়ে তার পথরোধ করে দাগালো নাজমুল শাহরিয়া। নাজির আশ্চর্য হলো, বেটা একেবারে ছেলেদের সঙ্গে নিয়ে এসেছে। ধমক দিয়ে বলল, এনে কেন তোরা? সামনে থেকে সর, এমনিতেই মেজাজ ভালা না। মমিনুল শাহ যেতে যেতে বললেন, আজ মনে হয় শ্বশুর বাড়ি যাইতে পারবি না। তোর বউরে সাদা শাড়ি আমি না হয় কিনা দিমু। আমারে মাইরা ক্যাডায় আমার বউরে সাদা শাড়ি পরাইব? এই দুই গোলামের পুত এত সহজ গো? কি রে, মারতে আইসোস নাকি মরতে? মমিনুল শাহ অন্ধকারে হারিয়ে গেলেন। এক সময় নাজমুলের শরীর কাঁপছে, ভয়ে মুখমণ্ডলে জমেছে ঘাম। শাহরিয়ারের চোয়াল, শক্ত চোখে আগুন। পেছন থেকে দুজনেই বের করলো কাস্তে আর কোচ। এদের সাহস দেখে রাগে কাঁপতে লাগলো নাজির। ওদের কি প্রাণের ভয় নেই? নাজির শাহকে তা কি জানে না ওরা? কিছু বলার পূর্বেই তাদের ঠেলে সামিউল এসে দাঁড়ালো সামনে। আচমকায় হেসে উঠল নাজির। এই লাগে তো কই এই হারামজাদা দুইটা এত সাহস পাইল করতে? একজনের লাগে তিনজন। সামিউল রামদা নিয়ে কাছে এসে দাঁড়ালো। গরু জবাই করার সময় মানুষ একটু বেশিই লাগে। তুমি বুঝি কুত্তা না? কুত্তাও তো তোমাকে থেকে বিশ্বস্ত। একটা রুটি খাওয়ানোর লাগে প্রতিদিন দিতে জানে। রেগে গেল সামিউল। হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর ঘুষি মারতে এলো। নাজির ধরে ফেললো হাত মুচড়ে দিয়ে বলল, বাপের হ্যাডামে চলা হাত আর কাচ্চা চালনের হাতের মধ্যে অনেক পার্থক্য আছে। আগেও না চেষ্টা করছিলা, পারছিলা কি?
এইসব তোমারই দিয়ে হইব না। এই হারামজাদা বাড়ির যা, জামলা করার ইচ্ছা নাই, আর একদিন আহিস। তাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো নাজির। এমনিতেও সে অস্ত্রহীন, জায়গাটা শুনশান ফাঁকা, চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, তাই এদের সঙ্গে একার পক্ষে তার পেরে ওঠা সম্ভব নয়। কিন্তু বেশি দূর সে যেতে পারল না। আচমকায় পেছন থেকে আক্রমণ হলো। মাথায় শক্ত কিছুর আঘাত লাগতে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আঘাতপ্রাপ্ত স্থানে হাত রেখে পিছু ফিরতে নাজিরের পেটের বাম পাশে প্রথম কোপটা বসালো সামিউল। গলগল করে সেখান থেকে রক্ত বেরিয়ে শার্ট ভিজে যেতে লাগলো। ক্ষতস্থানের পাশে পরপর আরও একবার আঘাত লাগলো। এবার আঘাত করেছে শাহরিয়ার। ঠোঁটের ফাঁক দিয়ে ক্ষীণ আর্তনাদ বেরিয়ে এলো নাজিরের। সে আরও একবার টের পেল দিন শেষে রক্তই বেইমানি করে, পৃথিবীতে কেউ কারো আপন নয়। অস্ত্র দুটো একসঙ্গে বের করার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল নাজিরের ভারী দেহ। শুকনো পাতায় ঝনঝন আওয়াজ হলো, ঠোঁটের কোণ দিয়েও গড়িয়ে পড়ল রক্ত। কম্পিত নাজমুলও এবার এগিয়ে এলো। শেষ আঘাতের মাধ্যমে নাদির শাহর অস্তিত্ব পৃথিবী থেকে মিটিয়ে দিতে এগিয়ে এলো বললে ভুল হবে। দুই ভাই জোর করে তাকে ঠেলে দিল সামনে। নাজিরের মনে হলো বেঁচে থাকার থেকে মৃত্যু কঠিন। আজই হয়তো স্বার্থপর দুনিয়াতে তার শেষ দিন। সে কথা রাখতে পারেনি, তার সন্তানকে সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা পরিবার দিতে পারেনি। তার আর বাবা ডাক শোনা হবে না। প্রিয় সঙ্গিনী মিস্ত্রিকে আর বোধহয় কখনো জড়িয়ে ধরতে পারবে না। সে ব্যর্থ স্বামী, ব্যর্থ পিতা। তবু এই বিপদের দিনে মৃত্যু দ্বার প্রান্তে এসে মন থেকে আল্লাহকে ডেকে উঠল নাজির। বাঁচার জন্য আকুতি করলো। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। আবছা চোখে ভাসলো বহুদূরে জ্বলতে থাকা একখণ্ড হলদে রং। এ রং নয়, আগুন। এদিকেই কি এগিয়ে আসছে আর তাকিয়ে থাকতে পারল না। শেষ আঘাতের আগে চোখ জোড়া বন্ধ হয়ে গেল। নাজমুল লক্ষ্যপথে হঠাৎ থমকে দাঁড়ালো। অন্ধকার ভেদ করে শাবল হাতে দৌড়ে আসছে এক যুবক। তার পেছনে আরো কিছু অবয়ব দেখা যাচ্ছে, কারো হাতে হারিকেন, কারো হাতে লাঠি। আগুনের বন্যি শিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো যুবকের মুখ। সে আর কেউ নয়, মিল্টন। দূর থেকে গর্জন দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, আমার ভাইজানের কিছু হইলে সবার লাশ পড়বো এখানে। শাহরিয়ার বিস্ময়ে পিছিয়ে গেল। বড় ভাইয়ের হাত টেনে ধরে বলল, ওরা জানলো কেমনে? নাজমুল বিচিত্র এক ঘোরের মধ্যে বন্দী, কোনো কথা তার শ্রবণনালীতে পৌঁছাচ্ছে না। বাপ ভাইদের মগজ ধোলায় চক্করে কি যে করতে এসেছিল নিজে যেন বুঝতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছে কলের পুতুল। মিল্টন প্রায় তাদের কাছাকাছি চলে এসেছে। সংখ্যায় অধিক মানুষ দেখে পালানোর পথ খুঁজতে লাগলো। শাহরিয়ার বলল, পালা ভাই। তারপর লুঙ্গি হাঁটু পর্যন্ত তুলে ঢালু পথে নিচের দিকে দৌড়ায় সে। নাজমুলের ধ্যান ভাঙল। পরিস্থিতি আজ করে ছোট ভাইয়ের পিছু পিছু সেও দৌড়ালো। সামিউল পালাতে পারল না। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই মাসুম এসে তার ঘাটটা চেপে ধরল। তাদের সাথে সুজন, তালেব, মোকলেসও রয়েছে। তালেব দাঁতে দাঁত পিষে বলল, কুত্তার বাচ্চাটা যাতে পালাইতে না পারে, মাসুম বাড়িতে নিয়ে বইন্দা রাখ, ওর ব্যবস্থা পরে করছি। ভাই হইয়া ভাইয়ের পেটে অস্ত্র চালায় কেমনি, বিশ্বাসঘাতক। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো সামিউল। দুই হাত রক্তে মাখা, তেজ কমেনি এখনো। বৃষ্টি গালি দিয়ে বলল, ছাড় আমারে, ছাড়। দরদ উতলায় পড়তাছে, ফল ভালো হইব না কিন্তু। মাসুম সপাট ঘুষি মেরে দিল তার নাক বরাবর। সুজন এসে চেপে ধরল দুই হাত, শাসিয়ে বলল, অনেক ক্ষমতা দেখাইছস, বাপ চাচা ছাড়া তুমি আমগো বালটাও না। নিজের বিপদ নিজে ডাইকে আনছো, আইজ মজা বুঝবা। একপাশে শাবল ফেলে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল মিল্টন। কাঁদতে কাঁদতে কয়েকবার ডাকলো, ভাইজান গো, কি হয়েছে আপনার? উঠেন ভাইজান, এই দেখেন আমরা ভাই আইয়া পড়ছি, আর কিচ্ছু হইব না। এইটুকুতে আপনার কিছু হইতে পারে না, কত রক্ত পড়তেছে, আল্লাহ গো রক্ষা করো। নাজিরের জ্ঞান নেই, শ্বাস চলছে তবে ধীরে, চোখ দুটো আধা বোঝা, রক্তে ভেসে যাচ্ছে শুকনো মাটি। ভাবে কতক্ষণ বেঁচে থাকবে তারও ঠিক নেই। তালেব তারা দিয়ে বলল, বেশি দেরি করা যাবে না, ওরে হাসপাতালে নিতে হইব। কেন এই বিশ্বাসঘাতক করলো একে? একলাকে এত দূর আইতে হইব। ওই জানে না ওরা কেমন। মোকলেস বলল, এই রাইতের অন্ধকারে গাড়ি পামু কই? গাড়ি লাগবো না, উড়াও রে, ঘাটে নাও, টলার যা পামু তাই সই, ওই পারেই হাসপাতাল। কাঁদতে কাঁদতে মিল্টনের হেঁচকি উঠে গেছে। রক্ত পড়া বন্ধ করার জন্য কাঁধের গামছাটা শক্ত করে ক্ষতস্থানে বাঁধলো। তারপর তালেবার মোকলেস মিলে ধরাধরি করে নাজিরকে নিয়ে গেল ঘাটে। ধান মিলে তালা দিয়ে বাজারের ব্যাগ হাতে নাজিরের ঠিক পেছনে ছিল মিল্টন। মমিনুল শাহর সাথে কথা বলে এতই নিমগ্ন ছিল যে তার উপস্থিতি হয়তো টের পায়নি দুজনার একজনও। তারা নির্জনে এসে থামতে মিল্টনও থামলো, তবে তাদের থেকে বেশ কিছুটা দূরে। এক পর্যায়ে সামিউল নাজমিল শাহরিয়ারকে অস্ত্র হাতে দিকে ছুটে আসতে দেখে অশনি সংকট পেয়ে গেল তার মন। সামিউলের আসল রূপ তার অজানা নয়। ধান মিলে আগুন দিতে যাওয়ার পর থেকে মিল্টন জানে এরা কেউ নাজিরের ভালো চায় না। এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে গেল সে। একা একা এত মানুষের সাথে পেরে ওঠা সম্ভব নয়। তাই সর্বপ্রথম সেখান থেকে দৌড়ে বাড়িতে গিয়ে ভাই মোকলেসকে ডেকে আনলো মিল্টন। আসার পথে দেখা হয়ে গেল মাসুমের সঙ্গে। খাবার না খেয়ে স্বামীর অপেক্ষায় বসেছিল মিস্ত্রি। বোনের এত অপেক্ষায় বিরক্ত হয়ে নাজিরকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিল মাসুম।
পেলে যেন ঘাট ধরে টেনে নিয়ে যেত বাড়ি। মিল্টনদের লাঠিসোঁটা হাতে অন্তদন্ত হয়ে কোথাও যেতে দেখে পিছু ডেকে জিজ্ঞাসা করলো। মিন্টল থামলো না, যেতে যেতে উত্তর দিল। বিরাট ফাটাফাটি হইব। ওরা আমগো ভাইজানরে মারতে আইছে, সব কয়টারে পিটামু আইস। কেটাই আইসে কি রে মিল্টন? ওই কই আসা? দৌড়ে গিয়ে মিল্টনকে চেপে ধরল মাসুম। সব শুনে ভীষণ অবাক হলো, আর না দাঁড়িয়ে তখনই বাড়িতে চলে এলো। রাতের ভোজন শেষে সুজন আর তালেব উঠোনে হাঁটাহাঁটি করছিল। তাদের বিষয়টা জানাতেই আর এক মুহূর্ত দেরি করলো না কেউ। হাতের কাছে যা পেল তাই নিয়ে বাপ চাচাদের আড়ালে বেরিয়ে পড়ল তিনজন। তালেব আগে থেকে ভেতরকার গন্ডগোল সম্পর্কে কিছুটা অবগত, তাই সে বুঝে গেল যে সে নয় বরং খারাপ কিছুই হতে চলেছে। যে নাহলে নাজির কথা দিয়ে কথা না রাখার ছেলে নয়, কিন্তু আসতে যেন খানিকটা দেরি করে ফেললো সবাই। বাড়ির অনেকেই নাক ডেকে ঘুমোচ্ছে, মেয়েকে ঘুম পাড়িয়ে পলিও ঝিমুচ্ছে। সৈয়দুন নেশা তো এশার নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে যান। শুধু পারুল, মিস্ত্রি আর কাশেম আলী জেগে আছে। ছেলেদের বেরোতে দেখি আর ঘুমোতে যাননি স্বামী স্ত্রী, বসে আছেন বারান্দায়। ঘরে বিছানার উপর আধা শোয়া মিস্ত্রি বারন্ত পেটে হাত বুলাতে বুলাতে অভিযোগ করছে। তোর বাপ খুব খারাপ মানুষ, আজকাল কথা দিয়ে কথা রাখে না। আমার অনুভূতি অপেক্ষার কোনো মূল্য নেই তার কাছে। এমন পাষাণ কবে হলো? তাকে এবার আর মাফ করবো না। আসুক একবার, কথাই বলবো না, তোকেও দেখতে দিব না, বাজে লোক। কেঁদে ফেললো এক সময়। অনুভব করলো গর্ভে নড়তে থাকা সন্তানকে। প্রথম প্রথম যখন লাথি মারতো ভয়ে মিস্ত্রি কেঁদেই ফেলতো। মায়েরা চলে মুখ গুজে ফুপাতে ফুপাতে একদিন বলল, পেটে কি যেন ঢুকেছে মা, হঠাৎ লাথি মারে। এখন কি হবে আমার, মরে যাব না তো? মেয়ের কথায় দিলারা, জেসমিন, পলি কি হাসাই না হেসেছিল। পারুল মেয়ের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বললেন, ধুর বলদ মাইয়া, পোলা পাইনে আস্তে আস্তে বড় হইতাছে, হেই লাথি মারে। ডরের কারণ নাই, তুই আমার পেটে থাকতে কত লাথি মারছস। ধীরে ধীরে সেই ভয় এখন কাটিয়ে উঠেছে মিস্ত্রি। বরং একদিন বাচ্চা না নড়লে নিজেই চিন্তা অস্থির হয়ে যায়। বিছানা আজ ফাঁকা। কদিন ধরে শালিক এ ঘরে তার সঙ্গে ঘুমায়, তবে ভাসুরের আসার কথা শুনে আজ নানির সাথে ঘুমিয়েছে। মেয়েটার কোনো কিছু নিয়ে চিন্তা নেই যেন। শুনশান নীরবতার মধ্যে হঠাৎ বাইরে হট্টগোল শোনা গেল। সুজন মাসুম মিলে সামিউলকে টেনে হেঁচড়ে বাড়িতে ঢুকালো। ঘটনাস্থলে কয়েক ঘা দিয়ে মুখ লাল করে ফেলেছে, হাত পা ছিঁড়ে গেছে। কাশেম আলী দালানের ফটক খুলে বেরিয়ে এলেন। কি হইতাছে এইসব? এইটা কেডা? সামিউল? একটা দড়ি আনেন চাচা, হারামজাদারে আগে বান্ধা লয়। কেন বাদবি? কি হয়েছে? তখন তিন ভাইয়ের জোট বাইন্ধা কইয়া গিয়েছিলি তোরা। তালেব কই? তাদের চেঁচামেচি শব্দে রুহুল ঘর থেকে বেরিয়ে এলো। কোনো প্রশ্ন না করে নিজের ভাইদের হাতে দিল মোটা পাটের দড়ি। তার পিছু পিছু মিস্ত্রিও ছুটে এসেছে। গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। দড়ি দিয়ে সামিউলকে জলপাই গাছের সাথে বাঁধা হলো। এটা সেই জলপাই গাছ যেখানে গত বছর পারভেজকে বাঁধা হয়েছিল। ভাগ্যের ফের সেখানে আজ বাঁধা হয়েছে তার বড় ভাই সামিউলকে। কি ঘটছে, কেন ঘটছে, উপস্থিত কেউই বুঝতে পারছে না। একসময় নজরুল আলমও চোখ ডলতে ডলতে বেরিয়ে এলেন। সামিউলের চোখে ভয় নেই, জল করছে শুধু হিংস্রতা। মিস্ত্রির সঙ্গে চোখাচোখি হতে এসে বিশ্রীভাবে হেসে উঠল, চিৎকার করে বলল, ছাড়, রঙিন কাপড় পরা ঘুরে কেন মাইয়া? মায়ারে সাদা শাড়ি পরাও। কাশেম, আমি তোমার মায়ের বিধবা হওয়ার ব্যবস্থা করে আইছি। তোমার নাতি পেটে থাকতে এতিম হয়ে গেছে, ওই হারামজাদা আর বাঁচত না। মুহূর্তে জায়গাটিতে বিস্ফোরণ ঘটল। মাসুম তেরে গিয়ে সামিউলের মুখ বরাবর আরও একটা প্রকাণ্ড ঘুষি মারল। তৎক্ষণাৎ দাঁতের সাথে ঠোঁট কেটে বের হতে লাগলো রক্ত। মাসুম মায়ের উদ্দেশ্যে গর্জে উঠে বলল, এনে হা কইরা দাঁড়িয়ে রইছো কেন? মিছরিরে লইয়া ঘরে যা। পারুল নিজেও বিস্মিত। ধরার আগেই মাথার ঘোমটা কপাল পর্যন্ত টেনে বেরিয়ে এলো। মিস্ত্রি কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি বলেন আপনি? বিধবা করে এসেছেন মানে? কোথায় উনি? কি হচ্ছে এসব? কেউ জানাও আমায়। মায়ের ভরসা না করে মাসুম নিজে এসে বোনের হাত চেপে ধরল। টেনে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, পাগলের কথা শুনতে চাইব না। কারো কিছু হয় নাই, সারাক্ষণ ফাল পারলে পোলাপানের ক্ষতি হইব না। মিস্ত্রি সে কথা শুনতে নারাজ। তার মন বিকেল থেকে কু ডাকছিল। এখন তো ভাসুরের কথা শুনে সন্দেহ আরো তীব্র হয়েছে। তবে ভাইয়ের শক্তির সঙ্গে পেরে উঠল না। তাকে দাদির ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে মাসুম চেঁচিয়ে বলল, শালিক, ওই শালিক, মিছরিরে সামলা। সামিউলের লুঙ্গিতে রক্ত লেগে আছে। বাপ চাচাকে বিস্তারিত ঘটনা খুলে বলল সুজন। কাশেম আলী ওখানেই বসে পড়লেন। এমন কিছু হবে বা হতে পারে তা কোশ্চিনকালেও তিনি ভাবেননি। নজরুল আলম জিজ্ঞাসা করলেন, এখন কি অবস্থা? জানি না আব্বা। তালেব, মিল্টন আর মিল্টনের ভাই মিল্লা হাসপাতাল লইয়া গেছে। আমিও এখন যামু। এই জানোয়ারের লাইগা যাইতে পারি নাই। বাকি দুইটা তো পলাইছে। আমিও যাবো, আমারও লইয়া যা। সবাই গেলে কেমনে হইব চাচা? বাড়ির পুরুষ মানুষ থাকা প্রয়োজন। না, আমি যাবো।
রুহুল আশ্বস্ত করে বলল। তুমি আর চাচায় যাও, আমি আর আব্বা বাড়িতে আছি। সুজন পোশাক বদলে এলো। মাসুমকে বলতে মাসুম দীর্ঘশ্বাস ফেলে বলল, মন তো চাইতেছে চাইতে, কিন্তু কেমনি চাই? মিস্ত্রিটা জানলে কি হইব? ওরে কেটে সামলাইব। তোমরা আইলে না হয় আমি যামো। আর কথা না বাড়িয়ে তখনই কাশেম আলী আর সুজন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকায় করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে নাজিরকে। সংকটাপন্ন অবস্থা দেখে তৎক্ষণাৎ তাকে জরুরি বিভাগে স্থানান্তর করলেন চিকিৎসকরা। রাত বেশি থাকায় হাসপাতালে চিকিৎসক কম। মিল্টন, তালেব আর মোকলেসের পরিধেয় পোশাক রক্তে মাখামাখি। মিল্টন ছেলেটা একেবারে দুর্বল হয়ে মেঝেতেই বসে পড়েছে। বাচ্চাদের মতো সারাটা পথ কেঁদেছে, সেই কান্না এখনও থামেনি। তালেব অবাক চোখে তাকেই দেখছে। যেখানে নিজের আপন চাচাতো ভাইরা নাজিরকে রক্তাক্ত করলো, সেখানে কোথাকার কে তার জন্যে ফেলছে চোখের পানি। দুনিয়া কত বিচিত্র, সাথে বিচিত্র দুনিয়ার মানুষগুলো। রক্ত পড়া কোনো মতে বন্ধ করা হয়েছে, তবে অবস্থা আশঙ্কাজনক। আদৌ বাঁচবে কিনা বলা যাচ্ছে না। এই ধরনের রোগী সময় মতো উন্নত চিকিৎসার অভাবে অনেক সময় মারা যায়, আবার কেউ কেউ বা আল্লাহর দয়ায় বেঁচেও যায়। সদর হাসপাতালে বেশি সময় তাকে রাখা হলো না। সেই রাতে অ্যাম্বুলেন্স করে জ্ঞানহীন মৃত্যুপথ যাত্রী নাজিরকে পাঠিয়ে দেওয়া হলো সুদূর ঢাকা মেডিকেলে। কাশেম আলী আর সুজন গেল তার সঙ্গে। মিল্টন, তালেবকে নেওয়া হলো না। রক্তে তাদের শরীর ভেজা, বাড়ি গিয়ে পরিষ্কার হতে বলা হলো। মিল্টনকে জোর করে বাড়ি নিয়ে গেল মোকলেস। তার আহাজারিতে পাড়া প্রতিবেশীদের ঘুম একসময় ভেঙে গেল। বনখড়িয়া গ্রামে নাজিরকে চেনে না এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না। জোয়ান থেকে বুড়ো সবার সঙ্গেই তার গলায় গলায় ভাব। সময় পেলে বাচ্চাদের সাথে মাঠে বসে ডাঙ্গুলি বা মার্বেল খেলতেও ভুলে না। তাই তার গুরুতর অবস্থার খবরটা সহজে রাতের আধারে নদীর তটের মানুষদের নিকট পৌঁছে গেল। যারা নৌকায় করে হাসপাতালে পৌঁছেছে সেই জনে জনে খবরটা পৌঁছে দিল। যারা জানে না তারা জানলো, সকলে জানলো। চাচা, চাচাতো ভাইরা রাতের আধারে মিলে যে এতিম ছেলেটাকে হত্যার চেষ্টা করেছে, এও জেনে গেল। দীর্ঘ বছর আগে ফতে আলী শাহকে আর কেউ নয়, বরং তার বড় পুত্র এবং পুত্রের শ্যালক মিলিয়ে হত্যা করেছে। শেষে দোষ চাপিয়েছে মাস্টার বাড়ির উপরে। সম্পত্তির লোভে ছাড়েনি নিজ ভাই সুবহান আলী শাহকেও। দোকান পাড়ে খবরটা নজরুল আলম ছড়িয়েছে। মুমিনুল শাহ রাতে ফিরে ভরপুট খেয়ে জম্পেশ ঘুম দিয়েছিলেন। ছেলেরা ফেরেনি সেই খবর জানেন না। তার ঘুম ভাঙল স্ত্রীর ভয়ঙ্কর গর্জনে। আধা বোঝা চোখে তাকে বিরক্তি নিয়ে বললেন, দিনকালে এমনি ডাকো কেন বউ? তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? আমনের ডুবটা সিপ দিয়ে ধরা দরকার ছিল, কিন্তু আমি এখনো মুখে কথা কইতাছি। আমি আবার কি করছি? আমনের বড় দুই পোলায় কই? কেন ঘরে? ঘরে নাই? সারা রাত কুত্তার বাচ্চাগুলাই বাড়িতে এ নাই? ঘুম ছুটে গেল মুমিনুল শাহর। ফেরে নাই মানে? এই প্রশ্ন তো আমার করার কথা। কই গেছে আমার পোলারা? ঘরে বউ রাইখা বাহিরে রাত কাটানের পোলা তো আমার নাজমুল না। আর নাজিরে কই? সবাই কি কওয়া কই করতেছে এইসব? এখন পর্যন্ত কত মানুষে বাড়িতেছে জানেন? মুমিনুল শাহ শোয়া থেকে উঠে বসলেন। দুই ভ্রুয়ের মাঝখানে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলেন, কও কি? কেডাই আইছে? কি কই করতাছে? কাল রাইতে আইয়া যে ঘুমাইলাম, এই মাত্রই উঠছি। ভালাই ভালাই হাসা কথা কন। আইজে একটা মিছা কথা কইলে বাড়িত কিন্তু কেমত হইয়া যাইব নাজমুলের বাপ। আমনে জানেন আমি কেমন। না কইলে জানমু কেমনে? আর তোমারে হাসা কমু কেমনে? বেইনাকালে কলিমের মায়াইয়া কইল দোকানপাট দিয়া নাকি আলোচনা চলতাছে। কাল রাইতে লোকচক্ষুর আড়ালে নাজিরেরে আমনে জঙ্গলের মিহি ডাইকা লইয়া গেছিলেন। এরপরে সামিউল, নাজমুল আর শাহরিয়ার মিল্লা ওরে মারছে। মিল্টনে আর মাস্টার বাড়ির পোলারা মিল্লা নাকি হাতে নাতে তাগো ধরছে। সামিউল রে এখনো ওই বাড়িতে আটকাইয়া রাখা হইছে। এখনো ওই জায়গায় রক্ত লাগা আছে। আমি কিচ্ছু বুঝতেছি না, মাথা মুথা আর কাম করে না। একটু পর পর মানুষ বাড়িতাইয়া আমনেরে খুঁজা যাইতাছে। নাজিমেরেও হাসপাতালে লইয়া যাওয়া হয়েছে, বাঁচবো কিনা কওয়া যাইতাছে না। কথায় বিরতি টানলেন মর্জিনা। কথা বলতে গিয়ে গলায় কান্নারা দলা পাকিয়ে যাচ্ছে। অনুনয় করে বললেন, হাসা কইরা কন, আমনে এই সবে নাই তো? মাইনসের কথায় আমি বিশ্বাস করি না। এর আগে নাজিরে আমারে কইছে আমনে খারাপ মানুষ, ওর মায়েরে নাকি মারছেন। আমি বিশ্বাস করি নাই। কন না, আমনে করেন নাই? আমার পোলা দুইটাও এমন করতে পারে না। নাজির ভাই বলতে তো হেরা পাগল। মমিনুল শাহর মুখমণ্ডলে অবিশ্বাস, আতঙ্ক ফুটে উঠেছে। বিছানা থেকে নেমে লুঙ্গি ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি।
অবিশ্বাস্য দৃষ্টিতে স্বামীর যাওয়ার পথে হা করে তাকিয়ে রইলেন মর্জিনা। চোখের সামনে থেকে বিশ্বাসের কালো পর্দা সরে গিয়ে এবার যেন সব স্পষ্ট, তবুও অবচেতন মন মানে না। মমিনুল শাহ সাত সকালে গোসল সেরে ভালো পোশাক পরিধান করলেন। বাড়িতে পুরুষ বলতে শুধু পারভেজ আর জাহিদ। পারভেজের কানে সব খবরই এসেছে, তবুও সে নির্লিপ্ত। আপন ভাইকে ছাড়াতেও যায়নি। নাজিরের অবস্থা জানতে গিয়েছিল মিল্টনের কাছে। মিল্টন বাড়িতে নেই, ভোর থেকে মাস্টার বাড়ি বসেছিল। তারপর তালেবের সঙ্গে রওনা হয়েছে শহরে। মোকলেসও দূর দূর করে পারভেজকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তার মতে সেও দুধে ধোয়া তুলসী পাতা নয়। ঘটনাস্থলে না থাকলেও ষড়যন্ত্রে সে লিপ্ত ছিল, যা পুরোপুরি মিথ্যে। পারভেজ জানতো না কিছু, জানলে কখনোই এমন কিছু হতে দিত না, সাবধান করত। বাড়ি থেকে বের হওয়ার অভিমুখে মমিনুল শাহকে আটক করে ফেলল নজরুল আলম, রুহুল আর মাসুম। ভয়ে ঘাম ছুটে গেল লোকটার। আমতা আমতা করে বললেন, তোরা এই সময়ে এনে কেন জানতে? নজরুল আলম হাসলেন। জীবনে তো কম অত্যাচার জুলুম অন্যের উপর করস নাই, এমন অতিরিক্ত চালাকি করতে গিয়া কেমনে ফাঁসলি দেখ। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরে দেয় না। রুহুল, মাসুম, ওরে ধর তোরা, না হইলে শয়তানটাই পালাইব। ওই ভুলে গেছিল কার পিছনে যে লাগছে। গ্রামের দরিদ্র মানুষেরা অনেক আগে থেকে এই দুই ভাইয়ের উপর নারাজ, তাই তারাও সুযোগটা হাতছাড়া করলেন না। শেষ মুহূর্তে মমিনুল শাহ আর পালাতে পারলেন না। তাকে ধরে নিয়ে বাঁধা হলো বটতলায়। সেই বটতলা যেখানে সাবেক চেয়ারম্যান আতাউর রহমানকে ঢাল হিসেবে ব্যবহার করে এতকাল তারা গ্রামের নারীদের বিচার করেছে, নিজ স্বার্থে এক ঘরে করেছে বহু পরিবারকে। বেলা বাড়তে চেয়ারম্যান নুরুজ্জামানকে খবর দিয়ে আনা হলো। তিনি সব শুনে পুলিশে খবর দিয়ে তাকে আর সামিউলকে পুলিশের হাতে তুলে দিলেন। এই প্রথম শাহবাড়ির কোনো বউ সালিশ সভায় এসে আঁচলে মুখ গুজে কাঁদলো। এভাবেই বুঝি কর্ম ফিরে আসে। চারিদিকে মানুষের কোলাহল আহাজারি ভেসে বেড়াচ্ছে। রক্ত, ইনসুলিনের বিদঘুটে গন্ধে নাকে আঁচল চেপে ধরলেন পারুল। গতকাল বিকেল থেকে মিস্ত্রি হাসপাতালে ভর্তি, হাতে স্যালাইন ঝুলছে। পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করছেন পারুল। স্বামীর মরণাপন্ন অবস্থার সংবাদ পেয়ে কাঁদতে কাঁদতে বেশ কয়েকবার জ্ঞান হারিয়ে দুর্বল হয়ে গিয়েছে মেয়েটা। নেওয়া খাওয়া বাদ দিয়েছে। শেষে আর উপায়ন্তর না পেয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে এসেছেন কাশেম আলী। সন্তান প্রসবের সময় এখনো হয়নি। ডাক্তাররা বলেছে স্যালাইন শেষে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে। স্ত্রীকে সরিয়ে দিয়ে মেয়ের শিওরে বসলেন কাশেম আলী। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।